আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা লেকচার 6 নিয়ে চলে এলাম, অধ্যায় 4-এর। তো এটাও হচ্ছে যে পিএইচপিওএইচ এর লাস্ট অংশ আর কি। হ্যাঁ, আমরা মোটামুটি লেকচার 4, 5, 6 এই তিনটা হচ্ছে পিএইচপিওএইচ অম্লের শক্তিমাত্রা, এগুলো নিয়ে হচ্ছে একটু আমাদের আলোচনা আর কি। হ্যাঁ, সো চলো দেরি না করে স্টার্ট করে ফেলি। তো অলরেডি এই অংশটা তো তোমাদের দেখানো হয়েছেই, যে পিএইচ এর গুরুত্ব এটা অলরেডি আর বলার কিছু নাই। এই যে অনেক ভার্সিটিতে আসছে, হ্যাঁ, রিটেন এমসিকিউ সবগুলাতে আসছে, এই জন্যই তো এটাকে আসলে তিনটা ভাগে ভাগ করা আর কি। হ্যাঁ, আসল কারণ। আচ্ছা, তো এটা নিয়ে বরাবরের মতোই মানে আগেও আগেও বলেছি, এখনো আবারও বলতেছি, যে উনার নামটা কিন্তু বারবার মনে রাখতে হবে। আমরা ভার্সিটি প্রত্যাশী হই, মেডিকেল প্রত্যাশী হই, বুয়েট প্রত্যাশী হই, যেখানেই হই না কেন, যেহেতু এটা ভার্সিটি মাস্টার ক্লাস, তো এগুলা কিন্তু কোশ্চেন আসে। এগুলা কিন্তু কোশ্চেন আসে যে 1909 সালে সোরেনসেন পেজ স্কেল আবিষ্কার করেছিলেন, 0 থেকে 14 যা রেঞ্জ ছিল। আচ্ছা, আমরা কিন্তু ইতোমধ্যে তীব্রটা পড়ে ফেলছি, দুর্বলটা পড়ে ফেলছি। আজকে অতি দুর্বল নিয়ে পড়বো, প্লাস অনুবন্ধী অম্লক্ষার, কেডব্লিউ, এইসব মানে এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করবো। আগেও করেছিলাম, যেটা বলেছিলাম আজকেই আজকে বাকি সবগুলা সাম আপ করে ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্ট অফ অল অম্লক্ষার মতবাদ দিয়ে শুরু করি। অম্লক্ষার মতবাদ, প্রথম মতবাদটা ছিল হচ্ছে আর্নিয়াসের। তো আর্নিয়াস বলেছিলেন শুধুমাত্র জলীয় মাধ্যমে, হ্যাঁ, তার মতবাদটা শুধুমাত্র জলীয় মাধ্যমের জন্য খাটে, জলীয় মাধ্যমের জন্য খাটে। তো ওনার কথাটা ছিল, যারা জলীয় মাধ্যমে H+ আয়ন দান করে তারা হচ্ছে অম্ল, আর যারা জলীয় মাধ্যমে OH- আয়ন দান করে তারা হচ্ছে ক্ষার। শেষ। মানে যারা জলীয় মাধ্যমে H+ আয়ন দান করে তারা অম্ল, আর যারা জলীয় মাধ্যমে OH- আয়ন দান করে তারা হচ্ছে ক্ষার। সো বেসিক কথা হচ্ছে ওনারটা শুধু জলীয় মাধ্যম ছাড়া খাটতো না, তো তাই এই জন্য ম্যাক্সিমাম মানে অন্য যে মাধ্যমগুলো আছে, কঠিন, তরল, বায়বীয় বা ধরো গ্যাসীয় আর কি, যে কোনো ফিল্ডে বা যাদের মধ্যে OH নাই, তাদেরটা কিভাবে আমরা অম্লক্ষার নির্ধারণ করব, এইসব বিষয়গুলো আসলে ওনার থিওরি দিয়ে ব্যাখ্যা করা যেত না। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা ছিল। তার মানে ওনার শুধুমাত্র একটাই মনে করো ভালো দিক, যেটা আর কি সূচনা, যে অম্লক্ষার মতবাদের সূচনা, মোটামুটি ভালো একটা স্টার্টিং উনি করে দিয়ে গিয়েছেন। এবং ওনারটা ছিল শুধুমাত্র কোন মাধ্যমের জন্য ভাইয়া? জলীয় মাধ্যমের জন্য। তো এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি, ওনারটা শুধু জলীয় মাধ্যমের জন্য প্রযোজ্য। তার মানে যে H+ দেয় সে হচ্ছে অ্যাসিড বা অম্ল, আর যে OH- দেয় সে হচ্ছে ক্ষার বা বেস। ঠিক আছে, এরকম এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, দেন অম্লক্ষার মতবাদ, ব্রনস্টাড-লাউরি। ব্রনস্টাড-লাউরির অম্লক্ষার মতবাদটা আমাদের দেখতে হবে। এটা মোটামুটি তিনটা মাধ্যমেই খাটবে। এটা সলিড, লিকুইড মানে অ্যাকুয়াস, গ্যাস, এই সব মাধ্যমেই খাটবে আর কি। হ্যাঁ, কঠিন, তরল, বায়বীয় সব মাধ্যমে খাটবে। আচ্ছা, তাহলে এটা গেল মাধ্যম। আচ্ছা, এখন উনি কি বলছিলেন? উনি বলছিল যে হচ্ছে H+ আয়ন দান করতে পারবে সে হবে অ্যাসিড বা অম্ল, আর যে H+ আয়ন গ্রহণ করতে পারবে সে হচ্ছে বেস বা ক্ষার। এটা উনি বলেছিলেন। আর উনার কথার যে প্রেক্ষিটা ছিল H+, মানে উনি তুলনা করছেন সবসময় সবকিছুকে H+ দিয়ে, উনার আর কি। তো সবসময় H+ দিয়ে তুলনা করাতে এই H+টা আবার কি বলতো, হাইড্রোজেনের মধ্যে কয়টা প্রোটন থাকে? একটা, ইলেকট্রন থাকে একটা, তাই না? কিন্তু যখন আমি H+ বলবো তখন প্রোটন শুধু থাকবে, ইলেকট্রন কিন্তু থাকবে না। একটা ইলেকট্রন চলে গেছে, দেখি তো প্লাস। তো এটাকে আসলে H+ কে আমরা প্রোটনও বলতে পারি। কি বলতে পারি? প্রোটনও বলতে পারি। উনি যেহেতু প্রোটন দিয়ে ব্যাখ্যা করছেন যে যে প্রোটন ছাড়তে পারে সে হচ্ছে অ্যাসিড, যে প্রোটন নিতে পারে সে হচ্ছে ক্ষার। এটা কোন অবস্থায়? কঠিন, তরল, বায়বীয় সব ধরনের মাধ্যমে প্রযোজ্য। তো উনি যেহেতু শুধু প্রোটন দিয়ে ব্যাখ্যাটা করেছেন, এজন্য উনার মতবাদকে প্রোটনীয় বা প্রোটন আয়ন মতবাদও বলা হয়। হ্যাঁ, প্রোটনীয় বা প্রোটন আয়ন মতবাদও বলা হয়ে থাকে। ঠিক আছে, উনার মতবাদকে প্রোটনীয় বা প্রোটনায়ন মতবাদ বলা হয়ে থাকে। এবং উনার মতবাদ থেকে আসলে অনুবন্ধী অম্লক্ষার বিষয়টা প্রথম প্রচলিত হওয়া শুরু হয়। তো চলো দেরি না করে আমরা অনুবন্ধী অম্লক্ষার, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে, দেখাবো। তো এই জিনিসটা পড়া শুরু করি। ফার্স্ট অফ অল, অনুবন্ধী অম্লক্ষার জিনিসটা কি? সে ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ধরো তোমার কাছে কে আছে, সাপোজ তোমার কাছে ধরো আছে একটা HCl, HCl আছে, এটার সাথে আমি H2O দিলাম। আচ্ছা, এখন একটা প্রশ্ন করতে পারো যে ভাই H2O কি অম্লীয় না ক্ষারীয়? এটা বৈশিষ্ট্যটা কেমন, অম্লীয় না ক্ষারীয়? আচ্ছা, তো এটা নিয়ে আমি তোমাদেরকে আগে এখানে একটু পড়াই দিই। H2O অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক মানে উভধর্মী আর কি।
মূলত ওইটা নিউট্রাল থাকে H2O, কিন্তু এটা উভধর্মী বিক্রিয়া করতে পারে। দেখাই, যেমন HCl এর সাথে যদি H2O বিক্রিয়া করি তখন কি হয় জানো, এই এইচটা এই যে এই এইচটা H3O এর সাথে চলে যায়, তাহলে H3O প্লাস প্লাস Cl মাইনাস, এইভাবে জিনিসটা তৈরি হয়। একটু খেয়াল করে দেখো তো ঠান্ডা মাথায়। তার মানে এখানে এটা তো একটা অম্ল, এটা তো আমরা খুব ভালো মতো জানি HCl একটা অম্ল। তার মানে এখানে সে কি হিসেবে কাজ করতেছে, একটা ক্ষার হিসেবে কাজ করতেছে না? আবার একটু খেয়াল করো তো ঠান্ডা মাথায়, এটা তো H2O ছিল, আর এখানে ব্যাপারটা কি হয়েছে, H2O প্লাস H প্লাস, মানে এই H2O কি করছে, একটা H প্লাস গ্রহণ করছে না নিজের দিকে? তার মানে ও H প্লাস যেহেতু গ্রহণ করছে, মানে H2O যেহেতু একটা H প্লাস গ্রহণ করছে, যে H প্লাস গ্রহণ করে সে কি হয়, ক্ষার, এর জন্য সে একটা ক্ষার। শেষ। আচ্ছা আচ্ছা, এইটুক মোটামুটি আমরা দেখলাম। এরপর আরেকটা যদি এক্সাম্পল আমরা একটু খেয়াল করি, ধরো আমার কাছে আছে হচ্ছে সে ফর এক্সাম্পল অ্যামোনিয়া। অ্যামোনিয়াস অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষার আসলে। হ্যাঁ, অ্যামোনিয়া একটা লুইস ক্ষার। কিভাবে বুঝলাম, আসলে দেখাই। এখানে ব্যাপারটা হয়েছে কি, এই H2O থেকে একটা H ওর কাছে চলে যাবে, তৈরি করবে অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস। তো ব্যাপারটা হইলো দেখো তো, তাহলে এইখানে আসলে হয়েছেটা কি, এইখানে আসলে হয়েছেটা কি, অ্যামোনিয়ার সাথে একটা H প্লাস যোগ হয়েছে না? তাহলে যে একটা H প্লাস গ্রহণ করে সে কি হয়, ক্ষার। তার মানে ও কি একটা ক্ষার, তাহলে H2O কি হিসেবে কাজ করতেছে, অ্যাসিড। ব্যাপারটা কি বুঝতে পারছি? ও হচ্ছে একটা ক্ষার, ও হচ্ছে একটা অ্যাসিড, এরকম ভাবে কিন্তু জিনিসটা কাজ করছে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে H2O কিন্তু বোথ অ্যাসিড এবং ক্ষার দুইটা হিসেবে কাজ করতে পারে। এর জন্য H2O কে আমরা কি বলতে পারি, উভধর্মী বলতে পারি। এর জন্য H2O কে আমরা কি বলতে পারি, উভধর্মী বলতে পারি। আচ্ছা, এবার তাহলে অনুবন্ধী অম্ল ক্ষারের কনসেপ্টটায় চলে আসি, চলো। আচ্ছা দেখো, HCl নিলাম, H2O তৈরি হলো। H2O থেকে তোমার আমি কি দিলাম, সাপোজ, আচ্ছা একটু আগে তো আমাদের প্রমাণ হলো যে HCl টা হচ্ছে একটা অম্ল আর NH3 হচ্ছে একটা ক্ষার, তাই না? এটা একটু আগে আমরা পড়লাম নোস্টেড-লাউরি অনুযায়ী। হ্যাঁ, H প্লাস নাই, H প্লাস দেয়। তো এই দুইটাকে যদি আমরা একটু লিখি এভাবে, NH3 প্লাস HCl কি তৈরি হবে, NH4 প্লাস প্লাস Cl মাইনাস, তাই না? খেয়াল করে দেখো তো, এই NH4 প্লাসটা কি হইলো, অ্যামোনিয়ার সাথে যখন একটা H প্লাস যোগ হয় তখন এটা কি হয়ে গেছে, অ্যামোনিয়াম প্লাস। তার মানে এটা কিন্তু একটা ক্ষার, কারণ কি ও একটা H প্লাস গ্রহণ করে। আর এই ক্লোরাইড মাইনাসটা কিভাবে হইলো, একটা HCl থেকে একটা H প্লাস বিয়োগ হয়েছে, মানে ও ছেড়ে দিছে। আর যে H প্লাস ছেড়ে দেয় সে কি, অ্যাসিড। তাহলে এটা একটা অ্যাসিড বা অম্ল। তাহলে এই দুজনের বৈশিষ্ট্যটা কেমন সেটা আগে একটু চলো খেয়াল করি। চলো এবার অ্যামোনিয়ামটাকে আমরা একটু ভেঙে লিখি। অ্যামোনিয়ামটাকে যদি ভাঙি, ও কি তৈরি করবে, অ্যামোনিয়া প্লাস H প্লাস। মানে অ্যামোনিয়াম কি করতে পারে, একটা H প্লাস দান করতে পারে না? তার মানে ও কি হিসেবে কাজ করতেছে, অম্ল। অ্যামোনিয়ামটা কি হিসেবে কাজ করতেছে, অম্ল। আবার ক্লোরাইড মাইনাসের ক্ষেত্রে আসো, ও কি করতে পারে, একটা H প্লাস গ্রহণ করতে পারে না? ও একটা H প্লাস গ্রহণ করতে পারে, যে একটা H প্লাস গ্রহণ করতে পারে সে কি হয়, একটা ক্ষার। বুঝি? আচ্ছা, এইবার আমাদের কাজ শেষ। দেখো এটা ভাইয়া কি লিখলাম, এটা একটা অম্ল লিখলাম, অম্ল। এটাকে লিখলাম একটা অম্ল, আর এটাকে লিখলাম একটা ক্ষার। খেয়াল করো তো, এই অম্লটা কার থেকে তৈরি হয়েছে, একটা ক্ষার থেকে না? একটা ক্ষার থেকে তৈরি হয়েছে না এই অম্লটা? উল্টা, অম্ল আর ক্ষারের চরিত্র কি, উল্টা। তাহলে যে অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী, অনুবন্ধী মানে উল্টা, অনুবন্ধী অম্ল বলে। হুম। আবার এটা খেয়াল করে, এটা কার থেকে তৈরি হয়েছে, একটা অ্যাসিড থেকে না? কিন্তু এটা তো একটা ক্ষার। যে ক্ষারটা তার উল্টা বৈশিষ্ট্যের একটা অ্যাসিড থেকে তৈরি হয় তাকে অনুবন্ধী ক্ষার বলে। শেষ হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অনুবন্ধী অম্ল ক্ষার সবসময় একসাথেই থাকবে। আর একটা বিষয়, অনুবন্ধী অম্ল কাকে বলে, যে অম্লটা তার বিপরীতধর্মী ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলে। যে ক্ষারটা তার বিপরীতধর্মী অম্ল থেকে তৈরি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার বলে। শেষ। তাহলে অনুবন্ধী অম্ল ক্ষারের ব্যাপারটা আমরা বুঝে গেছি আশা করি, ঠিক আছে? অনুবন্ধী অম্ল ক্ষারের টপিকটা আশা করি বুঝে গেছি। আসলে কিন্তু এই জিনিসটা দিতে হবে মাস্ট, ওকে, পরীক্ষায়। আচ্ছা, তারপর আসি, এই দেখো ডিউতে যেটা বলতেছিলাম, এই বছর এই কোশ্চেনটা আসছে ডিউ 22 টেস্টে। অনুবন্ধী এসিড অনুবন্ধী ক্ষার কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। উদাহরণটা কি, মাত্র করাইছি ভাইয়া, NH3 প্লাস HCl, ভেঙে লিখবা অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। ধরো তোমার এইভাবে লিখতে ভালো লাগতেছে না, লেখো না, H2O দিয়ে একটা উদাহরণ দিতে চাও, চলো দেই।
H2 নিয়ে একটা উদাহরণ, সে ফর এক্সাম্পল কাকে HCl নিলা প্লাস H2O নিলা, কি তৈরি হয়? HCl থেকে হয় Cl মাইনাস, আর একটা H ওর কাছে চলে যায় H3O প্লাস। তো আমরা খুব ভালো মতো জানতেছি এখানে হয় কি, অত অম্ল ও এখানে কি হিসেবে কাজ করতেছে? ক্ষার। কেন? কারণ দেখো HCl থেকে একটা H বিয়োগ হর, HCl একটা H ছাড়ার পর ক্লোরিন তৈরি হয়েছে, তাই না? তার মানে HCl একটা H ছাড়তে পারে, তার মানে HCl কি অ্যাসিড। আবার এখানে H2O একটা H প্লাস গ্রহণ করে তারপর H3O প্লাস হয়েছে, তার মানে H2O H প্লাস গ্রহণ করছে। ব্রোনসের লাউরি থিওরি অনুযায়ী যে H প্লাস গ্রহণ করে সে হয় ক্ষার, তার মানে H2O একটা ক্ষার। আবার খেয়াল করো, ক্লোরাইড মাইনাস কি করবে? একটা H প্লাস গ্রহণ করতে পারবে, যে H প্লাস গ্রহণ করতে পারে সে কি হয়? সে হয় ক্ষার। যে H প্লাস গ্রহণ করতে পারে। আবার H3O প্লাস এর কথা চিন্তা করো, ও কি করবে? H2O প্লাস H প্লাস, ও একটা H প্লাস ত্যাগ করতে পারে, যে H প্লাস ত্যাগ করতে পারে সে কি হয়? অম্ল। তার মানে খেয়াল করো, এটা একটা অম্ল, এটা একটা ক্ষার। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখো মজার বিষয় হচ্ছে যে এই ক্ষারটা কার থেকে তৈরি হচ্ছে? একটা অম্ল থেকে না? দুইটা উল্টা বৈশিষ্ট্য, এই জন্য এই ক্ষারকে বলবো এই অম্লের অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী বা উল্টা অনুবন্ধী ক্ষার। আর এই অম্লকে বলবো কি, ও একটা ক্ষার থেকে তৈরি হয়েছে, এই জন্য এই অম্লকে বলবো ওই ক্ষারের অনুবন্ধী অম্ল, উল্টা এটাকে বলবো অনুবন্ধী অম্ল। শেষ। তুমি যে কোনো এক্সাম্পল দিয়ে সুন্দর মতো এটা লিখে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এই তিনটা বিক্রিয়া লিখলে কিন্তু আসলে তোমাদের কাজ শেষ। ওকে, আচ্ছা তারপর দেখো, আমরা যদি একটু সামনের দিকে আগাই, H2M4 এটা আমরা পড়ে ফেললাম। এবার আসি কে এ কে বি কে ডাব্লিউ, এই জিনিসটা একটু পড়তে হবে। তো চলো এই জিনিসটা যদি পড়তে হয়, আমরা চলো একটা বিক্রিয়া দেখি আগে। এতক্ষণ তো HCl নিয়ে পড়লাম, এবার অ্যামোনিয়া পড়ি। অ্যামোনিয়া প্লাস H2O, তাহলে কি হলো? অ্যামোনিয়াম প্লাস প্লাস OH মাইনাস, এরকম থাকলো। খেয়াল করো মনোযোগ দিয়ে, হ্যাঁ, ছোটখাটো করে কয়েকটা কথা লিখি। অ্যামোনিয়া তো একটা ক্ষার, ক্ষার, তাহলে H2O একটা অম্ল হিসাবে কাজ করবে। কিভাবে? দেখো অ্যামোনিয়া একটা H প্লাস গ্রহণ করছিল, তাহলেই তো হয়েছিল অ্যামোনিয়াম প্লাস, আর যে H প্লাস গ্রহণ করে সে হয় ক্ষার। আবার H2O থেকে একটা H বিয়োগ হয়েছে, তাহলেই তো হয়েছে OH, যে H প্লাস বিয়োগ করা মানে কি? H প্লাস ত্যাগ করে ফেলছি, তার মানে সে তো একটা অম্ল। শেষ। আবার দেখো এই OH টা কি করতে পারে? OH টা চাইলে একটা H প্লাস গ্রহণ করে পানি তৈরি করতে পারে, তাহলে যে H প্লাস গ্রহণ করতে পারে সে কি হয়? ক্ষার। এই দেখো এটাকে লিখতে পারবো ক্ষার। আর যে অ্যামোনিয়া প্লাস, যে হচ্ছে একটা H প্লাস ত্যাগ করতে পারে, সে কি হয় ভাইয়া? যে H প্লাস ত্যাগ করে ছেড়ে দিছে, তার মানে সে কি হয়? অম্ল। তাহলে এটা হইলো একটা অম্ল। আবার আমরা কি পড়ছি? আবার আমরা পড়ছি যে অম্লটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল বলে। আবার যে ক্ষারটা একটা অম্ল থেকে তৈরি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষার বলে, অনুবন্ধী ক্ষার বলে। ওকে, এটা আমরা লিখে ফেললাম আপাতত। এখন এটাকে একটু ঘুরাই দিই, বিক্রিয়াটাকে ঘুরাই লেখার চেষ্টা করি। আসো খেয়াল করো, তাহলে এটা কিন্তু যাই আছে আপাতত দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে যেটাই আছে। এখন আমরা H2O টাকে আপাতত তো নিউট্রাল ধরে নিই, H2O এর পাওয়ার তো সবচেয়ে কম থাকে, নিউট্রাল। তাহলে এখানে মেইন পাওয়ারটা কার? এই ক্ষারের। তাহলে এই ক্ষারের জন্য আমরা যে বিয়োজন ধ্রুবক পাবো, এটা কি ক্ষার বিয়োজন ধ্রুবক বা কেবি পাবো। তাহলে কেবি কি পাচ্ছি? চলো আমরা একটু হিসাব করি। অ্যামোনিয়াম OH মাইনাস, যে উৎপাদ বায়ু বিক্রিয়ক, তাই না? NH3H2 পাইলাম। এবার আসি আরেকটা বিক্রিয়া লিখবো। এখন লিখবো হচ্ছে ধরো অ্যামোনিয়ামেরটা, ঘুরাই দিলাম বিক্রিয়া, অ্যামোনিয়াম প্লাস H2। আবার এখন কি হবে? অ্যামোনিয়াম কি করবে? একটা H ওকে দিয়ে দিবে, তাহলে হবে H3O প্লাস প্লাস NH3। ব্যাপারটা কি হইলো আসলে? চলো একটু দেখি ব্যাপারটা কি হইলো। দেখো অ্যামোনিয়াম প্লাস না, মানে ও কি করতেছে? অ্যামোনিয়াম থেকে একটা H বাদ হইছে, তাহলে অ্যামোনিয়াম একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, তার মানে সে কি হয়? অ্যাসিড, তার মানে ও অম্ল হিসেবে কাজ করতেছে। আবার H2O কি করতেছে? H2O একটা H প্লাস গ্রহণ করছে, যে H প্লাস নাই সে কি হয়? ক্ষার। ঠিক আছে, যে H প্লাস গ্রহণ করে সে হয় ক্ষার। আচ্ছা, এরপর আরেকটা ইস্যু আছে, ইস্যুটা হলো H3O। দেখো H3O প্লাস ও কি করতে পারে? একটা H প্লাস কিন্তু ত্যাগ করতে পারে। দেখো H2O প্লাস H প্লাস ত্যাগ করে, তার মানে যে H প্লাস ত্যাগ করে সে কি হয়? অম্ল। তাহলে এটা একটা অম্ল। আর NH3 কি করতে পারে? একটা H প্লাস গ্রহণ করতে পারে, গ্রহণ করে কি হয়? ক্ষার হয়।
সরি অ্যামোনিয়াম প্লাস হয়, তাহলে যে H+ গ্রহণ করে সে কি হয়? ক্ষার। তাহলে সে হয় একটা ক্ষার। কিন্তু ওই যে ভাইয়া যেটা প্রথম থেকে পড়ে আসছে, দেখো তো এই অম্লটা কি হয়েছে, একটা ক্ষার থেকে তৈরি হয়েছে না, তাকে এটাকে অনুবন্ধী অম্ল বলবো। আর এই ক্ষারটা একটা অম্ল থেকে তৈরি হয়েছে না, এজন্য এটাকে অনুবন্ধী ক্ষার বলবো। আর H2O যেহেতু নিউট্রাল এখানে, সো আমরা আসলে কি হিসেবে লিখতে পারি? নিউট্রাল হিসেবে ধরা হয়। H2O সবার সাথে যেহেতু বিক্রিয়া করে উভধর্মী আর কি। মেইন পর এখানে অম্লের, তাহলে এখানে যে বিয়োজন মাত্রা পাবো সেটা Ka পাবো। কে এটা কি পাচ্ছি দেখো, H3O+, তারপর থাকতেছে হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রা ডিভাইড বাই NH4+ H2O। দেখো NH4+ H2O উৎপাদ বাই বিক্রিয়ক লিখলাম। আচ্ছা, উৎপাদ বাই বিক্রিয়ক। এখন একটা পেজ নেই আমরা, ওকে হ্যাঁ একটা পেজ নেই। দেখো একটা পেজ যদি নেই, একটু আগের জিনিসটাকে যদি আমরা চাই করে, দেখো কে আছে KB আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার একটু লিখি, কে ইন্টু কেবি যদি করি আমরা, হ্যাঁ চলো কে এটাকে লিখি H3O+ অ্যামোনিয়া, অ্যামোনিয়াম H2O, H3O+ অ্যামোনিয়া, অ্যামোনিয়াম H2O ইন্টু কেবিটাকে যদি আমরা লিখতে যাই অ্যামোনিয়াম OH, অ্যামোনিয়া H2O, অ্যামোনিয়াম OH, অ্যামোনিয়া H2O। খেয়াল করো অ্যামোনিয়া অ্যামোনিয়া কাটা, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম কাটা, তাহলে থাকলো কি H3O+ বাই H2O ডিভাইড বাই H2O স্কোয়ার। দেখো তো কার সাথে মিলে, খেয়াল করো তো 2H2O, এখান থেকে কি হয় H3O+, OH-, এটা আমরা দেখাইছিলাম। এটাকে আমরা কি বলতাম? পানির বিয়োজন ধ্রুবক আর কি, কেডি। হ্যাঁ পানির বিয়োজন ধ্রুবক, স্ববিয়োজন ধ্রুবক, নিজেই বিয়োজিত হয় পানি যেভাবে, এটা কি লিখতাম H3O+ ইন্টু OH- বাই H2O স্কোয়ার। তাহলে এইটাকেই আমরা আবার একটু এভাবে লিখতাম যে এই কেডি ইন্টু H2O স্কোয়ার, এই H2O স্কোয়ারকে যদি গুণ করে দিই সেক্ষেত্রে পাইতাম কি আয়নিক গুণফল, তাই না? পানির অণুগুলার আয়নিক গুণফল। আর এই H3O+ কে আসলে H2O লেখা যায়, মানে সরি H3O+ কে আসলে শুধু H+ লেখা যায়, কারণ H2O এর ঘনমাত্রা তো ফিক্সড। ওই যে নির্দিষ্ট তাপমাত্রায় পানির ঘনমাত্রা নির্দিষ্ট, হ্যাঁ পানির ঘনমাত্রা নির্দিষ্ট। তো আলটিমেটলি এখানে যদি H2O এই যে দেখো এটা একটা ধ্রুবক, এটাও কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে সব ধ্রুবক গুলাকে একটা ধ্রুবকে রাখা। তাহলে দেখো এই ধ্রুবকটা তো হিসাব করার দরকার নাই, যেটা চলক সেটাকে হিসাব করব। তাহলে এটারে H+ OH- আকারে লেখা যায়, এটাকে বলা হয় KW, এটাকে বলা হয় KW বা পানির আয়নিক গুণফল। হ্যাঁ তাহলে দেখো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি KD। আর যেহেতু একটা ধ্রুবক, তো আলটিমেটলি এই ধ্রুবক গুলাকে আমরা একসাথে কি লিখতে পারি KW। ঠিক আছে, তার মানে আমরা আলটিমেটলি কি বললাম ভাইয়া? আমরা আলটিমেটলি বললাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে Ka ইন্টু KB ইজ ইকুয়াল টু KW। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে। বিষয়টা কি ভাইয়া? বিষয়টা হচ্ছে, খেয়াল করছো কি এটা ক্ষার ছিল এটা অম্ল ছিল, দুইটা একটা আরেকটার অনুবন্ধী না, একটা একটার অনুবন্ধী। কিন্তু খেয়াল করো আমি কিন্তু দুইটা অনুবন্ধী নিয়ে কাজ করছি, তার মানে এই KA KB যেটা থাকবে তাদের অবশ্যই একে অপরের অনুবন্ধী হইতে হবে। হ্যাঁ অনুবন্ধী অম্লক্ষার যুগলের ক্ষেত্রেই শুধুমাত্র এই সূত্র সম্ভব। তার মানে এটা অনুবন্ধী অম্লক্ষার যুগলের জন্যই প্রযোজ্য, বা শুধুমাত্র লিখে দিই, হ্যাঁ শুধুমাত্র অনুবন্ধী অম্লক্ষার যুগলের জন্যই প্রযোজ্য, মানে এই অ্যাসিড হইলে এই ক্ষারটা হবে তার অনুবন্ধী ক্ষার, এই জন্য দুইটার যোগ করলে আমরা পাবো KW। এজন্যই বারবার বলছি, যার ওই যে অ্যাসিড শক্তিশালী হয় তার কনজুগেট বেস অনুবন্ধী ক্ষার দুর্বল হয়। ঠিক আছে, অ্যাসিড শক্তিশালী হয় তার অনুবন্ধী ক্ষার দুর্বল হয়, কারণ দুইটার যোগফল তো সমান। তাহলে একটা বিষয় গেলে একটা অবশ্যই কম হবে, শেষ সিম্পল। তাহলে যার কে বেশি তার কেবি অনেক কম, কারণ কি দুইটার গুণফল তো KW সমান। তাহলে আমরা কি পড়তে পারি? চলো একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে দেখো K ইন্টু KB ইজ ইকুয়াল টু KW। KW এর মান কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
10⁻14 উভয় পক্ষে মাইনাস লগ নাও। তাহলে দেখো লগ এ বি সূত্র কি, লগ এ প্লাস লগ বি, এটা আসে 14। মাইনাস লগ অফ কে মানে কি পি কে, মাইনাস লগ অফ কে বি মানে কি পি কে বি ইজ ইকুয়াল টু 14। এটাই তো আবার পি কে ডাব্লিউ সমান আর কি, তাই না? আবার পি কে ডাব্লিউ মানে কি পিওএইচ প্লাস পিএইচ। তার মানে আমরা কিন্তু মোটামুটি এই জিনিসপত্রগুলো বুঝে গেলাম যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু পি কে প্লাস পি কে বি ইজ ইকুয়াল টু 14 ইকুয়াল টু পি কে ডাব্লিউ। তো বারবার দুইটা কথা বারবার লিখলাম বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, সো মোটামুটি আশা করি আমরা এই জিনিসটা সবাই বুঝতে পারছি। ওকে, তো কে এ আর কে বিটা অবশ্যই কি হইতে হবে, একে অপরের অনুবন্ধী যুগল হতেই হবে। নোট অ্যাগেইন, কে এবং কে বি অবশ্যই অনুবন্ধী অম্ল ক্ষার যুগল হতেই হবে। মানে র্যান্ডমলি একটা অ্যাসিড আর র্যান্ডমলি একটা ক্ষার নিয়ে দুইটার কে কে বি গুণ করলে কখনোই কে ডাব্লিউ সমান হবে না। হ্যাঁ, অনুবন্ধী অম্ল ক্ষার হইতে হবে, মাস্ট। দেখাই দিলাম, শেষ। ওকে, দেন চলো একটু সামনের দিকে আগাই। অম্লক্ষার মতবাদ, লুইস মতবাদ। আচ্ছা, লুইস মতবাদ কাদের জন্য খাটে আমি বলি। কিছু কিছু অম্লক্ষার আছে যেগুলাকে আসলে এইচ প্লাস ওএইচ মাইনাস দিয়ে তুলনা করা যায় না, তাদের ক্ষেত্রে আসলে লুইসটা ব্যাখ্যা করা যায়। এটা বিভিন্ন লবণের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য, বা যাদের মুক্তজোর আছে তাদের জন্য প্রযোজ্য, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তো একটু ঠান্ডা মাথায় একটা জিনিস পড়ি চলো। জারণ বিজারণ। দেখো, জারণ মানে কিন্তু ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন ছাড়লে কি হয়, ইলেকট্রন ছাড়াটা কি আসলে ধাতু, ইলেকট্রন গ্রহণ করা কে অধাতু। ধাতু কি গঠন করে বলতো, এই যে সোডিয়াম একটা ধাতু কি গঠন করে, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার। আর অধাতু কি গঠন করে, তাহলে অ্যাসিড। যেমন ভালো একটা উদাহরণ হলো HCl, অধাতু গঠন করে অ্যাসিড। আচ্ছা, তো তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম ইলেকট্রন ছাড়লে হয় ক্ষার, ইলেকট্রন গ্রহণ করলে হয় অ্যাসিড। এখন লুইস ক্ষার তাহলে কারা, যারা ইলেকট্রন ছাড়তে পারে। ইলেকট্রন কারা ছাড়তে পারে, যাদের অষ্টকের বেশি ইলেকট্রন আছে, বেশি ইলেকট্রন আছে, যেটাকে আমরা আরেক ভাষায় বলি অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ বুঝো নাই, কোনো সমস্যা নাই, বুঝাই দিই। সাপোজ একটা উদাহরণ দিই, SF6, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, ও 6টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো, সালফারের 6টা ফ্লোরিনের 6টা, তাহলে 12টা। আমাদের নিয়ম কি, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে স্থিতিশীল হয়, ওর তো 12টা আছে, মানে 8-এর বেশি আছে, মানে 4টা সে ছেড়ে দিতে পারবে। তার মানে ও একটা উদাহরণ গেল। আর এটা কি হইতে পারে, মুক্ত জোর থাকলে, মুক্ত জোর বিদ্যমান, যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেন মুক্ত জোর আছে, H2O। নরমালি নরমালি H2 আছে, বাট H2 তো এমফোটেরিক, এটা দেখানোর দরকার নেই। ধরো PCl3, ফসফরাসের মুক্ত জোর আছে। মানে যাদের মুক্ত জোর আছে তারা কি করতে পারে, ওই যে সন্নিবেশ সমযোজী বন্ধন, এই যে অ্যামোনিয়াটা কি করবে, এই মুক্ত জোরটা সে H+ কে দিয়ে দিবে, দিয়ে সে কি তৈরি করবে, অ্যামোনিয়াম প্লাস। আর যে H+ গ্রহণ করতে পারে সে কি হয়, ক্ষার। তার মানে অ্যামোনিয়াম প্লাস তৈরি করে মুক্ত জোরের মাধ্যমে। তাহলে মুক্ত জোর থাকলে সে কি হবে, লুইস ক্ষার। অথবা যার অষ্টক কি আছে, বেশি আছে, সে হবে লুইস ক্ষার। শেষ হয়ে গেল। আচ্ছা, এদেরকে আরেকটা নামে চিহ্নিত করা হয়। দেখো, ওরা কার প্রতি আকৃষ্ট হয়, পজিটিভের প্রতি না, যেহেতু ওদের কাছে ইলেকট্রন বেশি, তাহলে পজিটিভের প্রতি আকৃষ্ট হয়, পজিটিভকে নিজের দিকে টানতে চায়, পজিটিভকে বলা হয় নিউক্লিয়াস, তাহলে এদেরকে বলা হয় নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বলা হয় এদেরকে, বা কেন্দ্রাকর্ষী। নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে, তো এদেরকে বলা হয় কেন্দ্রাকর্ষী। আমরা জৈব যৌগে এটা নিয়ে অনেক আলোচনা করছি। হ্যাঁ, নিউক্লিয়াসকে যারা আকর্ষণ করে বা পজিটিভকে যারা আকর্ষণ করে তাদেরকে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল বলে। এবার বাদ থাকলো কি, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড কখন হবে, দেখো অ্যাসিড কখন হয়, যখন ইলেকট্রন গ্রহণ করে, মানে ইলেকট্রন শর্টেজ আছে। হ্যাঁ, তার মানে অষ্টকের কম ইলেকট্রন থাকবে, মানে এটাকে আমরা আরেক নাম দেই
অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন 3টা, সে 3টা ক্লোরিনের সাথে বন্ধন করছে, মোট ইলেকট্রন 6টা, অষ্টক পূরণ করতে হলে আরো 2টা লাগবে, তার মানে সে নিতে চাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি কি, অষ্টক সংকোচন হইলে কি করতে পারবে, সে ইলেকট্রন নিতে পারবে, এটাকে বলতেছি আমরা কি, লুইস অ্যাসিড। আচ্ছা, আরেকটা বিষয়, যাদের ইলেকট্রন কম আছে তারা তো ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে, তাই না? আমার ইলেকট্রন কম, আমি তো চাবো ইলেকট্রনকে আমার দিকে টানতে, তাহলে ওদেরকে বলা হয় ইলেকট্রোফাইল, ওদেরকে বলা হয় ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী। আচ্ছা, আবার চার্জ দিয়েও কিন্তু দুইটাই বোঝা যায়, হ্যাঁ, চার্জ দিয়ে, যেমন ওর তো ইলেকট্রন দরকার, তাহলে ওর চার্জ অবশ্যই কি হইতে হবে, পজিটিভ না? ওর চার্জ অবশ্যই হইতে হবে পজিটিভ, ও পজিটিভ হইলেই তো ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারবে। আর এর ক্ষেত্রে চিন্তা করো, ও হলো নিউক্লিওফাইল বা কেন্দ্রকে আকর্ষণ করে বা প্লাসকে আকর্ষণ করে, তাহলে তার চার্জ কেমন হওয়া উচিত, নেগেটিভ চার্জ হওয়া উচিত, তাহলে নেগেটিভ হইলে তো পজিটিভকে আকর্ষণ করবে, তাই না? আর বেশি ইলেকট্রন থাকাও মানে তো সে নেগেটিভ আলটিমেটলি, হ্যাঁ। এই সো মোটামুটি এটা হচ্ছে আমাদের লুইস মতবাদ, হ্যাঁ। আমরা এই পৃষ্ঠার 1 মিনিট রাখি, দেন হচ্ছে আমরা আবার কন্টিনিউ করতেছি। ওকে, তো আমরা এটা মোটামুটি দেখলাম, এবার চলো একটু সামনের দিকে আগে। ওকে, প্রশ্ন শুরু, হ্যাঁ। পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর একক কোনটি? আচ্ছা, পানির আয়নিক গুণফল নরমালি কেডব্লিউ, এটাতে কি থাকে, এটা তো আগের দিনেও পড়াইছি আর কি, ফার্স্টের দিন পড়াইছি, এটাতে আসলে থাকে এইচ প্লাস ও এইচ মাইনাস ইউজুয়ালি আর কি, তাই না? এখন দেখো তো, এটাও তো একটা গ্রাম আয়ন, তাই না? নরমালি গ্রাম আয়ন, গ্রাম আয়ন, একটা আয়নের গ্রাম একক নিলাম, ঠিক আছে, পার লিটার, এটাও নিলাম, মনে করো গ্রাম আয়ন পার লিটার, তাহলে উত্তর কি হলো, গ্রাম আয়ন স্কোয়ার পার লিটার স্কোয়ার, এভাবে বলা যায়। আলটিমেটলি অ্যান্সার কিন্তু দেখো গ্রাম আয়ন স্কোয়ার পার লিটার স্কোয়ার, হ্যাঁ, এভাবে লেখা যায়। তারপর দেখো কোন উক্তিটি সঠিক নয়, দেখো পানির বিয়োজন তাপহারী বলে তাপমাত্রা বৃদ্ধিতে এইচ প্লাস আয়ন বৃদ্ধি পায়, হ্যাঁ ঠিক আছে, পানির বিয়োজন তাপহারী, তাপ দেওয়া লাগে, হ্যাঁ। আচ্ছা, আর যত আমি তাপমাত্রা বৃদ্ধি করব বিক্রিয়া সামনের দিকে যাবে, যেহেতু তাপহারী, তাহলে কি হবে, এইচ প্লাস বাড়তে থাকবে। যেমন দেখো H2, নরমালি H2 দিয়ে দেখাই তাহলে আর ভালো বুঝবা, H প্লাস OH মাইনাস, এটা কিন্তু একটা ডেল H পজিটিভ কিন্তু এটা, হ্যাঁ। তাহলে তাপহারী বিক্রিয়া হওয়াতে কি হয়, নিয়ম কি, তাপ যত বাড়াবো বিক্রিয়া তত সামনে যাবে, সামনে যাওয়া মানে H প্লাস বাড়তে থাকবে, এটা ঠিক আছে। পিএইচ এর মান H প্লাস আয়নের ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, পিএইচ এর মান H প্লাস আয়নের ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, এটা কিন্তু সত্য, কিভাবে দেখো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H, তো মাইনাস মানে কি আসলে, এটা 1 মাইনাস, সরি 1 তো না, এটা লেখা যায় 0 মাইনাস লগ অফ H, এরকম আর কি। আর 0 মানে কি, লগ 1 এর মান 0, আর লগ এ মাইনাস লগ বি সূত্র কি, লগ এ বাই বি, এই আর কি। এইচ এর সাথে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ফুটন্ত পানির পিএইচ এর মান এত, ফুটন্ত পানির পিএইচ এর মান এত। আচ্ছা, একটা বিষয় বলি, এটা তো তাপহারী বিক্রিয়া, তাই না ভাইয়া, তাপহারী বিক্রিয়া, তো তাপমাত্রা আমি যত বাড়াবো হাইড্রোজেন আয়নের ঘনমান তত বেশি বিয়োজিত হবে, আর যত বেশি বিয়োজন হবে, দেখো কে ডাব্লিউ ইকুয়াল টু কি, এইচ প্লাস ওএইচ মাইনাস, তো এইচ প্লাস আর ওএইচ মাইনাস যত বাড়বে কে ডাব্লিউ এর মানও কি হবে, তত বাড়বে, তার মানে তাপমাত্রা বাড়ালে কে ডাব্লিউ ভ্যালু কি হবে, তত বাড়তে থাকবে। আচ্ছা, চিন্তা করে দেখো তো ভাইয়া, এইচ প্লাস বাড়তেছে, জাস্ট এমনি চিন্তা করো, কে ডাব্লিউ বাড়লে এইচ প্লাস বাড়ে, তাহলে এইচ প্লাসও বাড়তেছে, এইচ প্লাস বাড়া মানে কি, পিএইচ কমতেছে না, এইচ প্লাস বাড়া মানে পিএইচ কমতেছে। সো ফুটন্ত পানির পিএইচ এর মান 7 এর কম, ঠিক আছে, ফাইন। কিন্তু ফুটন্ত পানির পিএইচ এর মান 7 এর বেশি, এটা কি ঠিক আছে, ঠিক নেই কিন্তু। নরমালি
পিএইচ এর মান কত হয় নিউট্রাল অবস্থায়? পানির পিএইচ কত? নিউট্রাল 7, তাহলে পিএইচ হয় 7। তাহলে পানি ফুটাইছি মানে টেম্পারেচার বাড়াইছি, টেম্পারেচার বাড়ালে কি হবে? পিএইচ কমবে, 7 এর কম হওয়া উচিত, এখানে 7 এর বেশি, তার মানে এটাই ভুল, তার মানে সঠিক নয় হচ্ছে ডি। ঠিক আছে, সঠিক নয় হচ্ছে ডি। বিশুদ্ধ পানিতে H+ অথবা OH আয়নের ঘনমাত্রা কত? আগের দিনই পড়াইছি। H+ আয়ন আর OH- আয়নের ঘনমাত্রা হচ্ছে সমান 10⁻⁷ মোল পার লিটার, এভাবে লেখা যায় 10⁻⁷ মোল পার লিটার। ঠিক আছে, দুইটার ঘনমাত্রা সমান। আচ্ছা, নিচের কোনটি সত্য নয়? আচ্ছা, টেকনিক্যালি একটা কথা বলি, KW এর ক্ষেত্রে ভাই কিন্তু দেখাইছিলাম KW আসলে কি KD ইনটু H2²। এখন KD-টা কি ছিল আবার? KD-টা ছিল হচ্ছে তোমার H+ OH- ডিভাইড বাই H2²। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখো, যদি আমি ওভারঅল KW কে আমরা যদি এভাবে লিখতে পারি, বা পানির ধ্রুবক, এটাও কেটে দিই, জাস্ট আমি কেডির কথা একটু লিখি, কেডি কি আমরা KW ধরে নিই আর কি সবসময়। তাহলে দেখো, ইউজুয়ালি যদি চিন্তা করি কেডির ক্ষেত্রে যেহেতু ধ্রুবক, এটাও ঘনমাত্রা এটাও ঘনমাত্রা, স্কোয়ার হয়ে গেল, এটাও ঘনমাত্রা স্কোয়ার, আলটিমেটলি ঘনমাত্রা কিন্তু কোনো একক থাকতেছে না এখানে। ঠিক আছে, টেকনিক্যালি কিন্তু থাকে না, যেহেতু টেকনিক্যালি কোনো একক এখানে থাকতেছে না, সো আলটিমেটলি এটা ঠিক আছে, একক নাই, এটাও ঠিক আছে KW, PKW 14, এটাও ঠিক আছে, বাট এটা কিন্তু ঠিক নেই। একক থাকলে স্কোয়ার হবে, সোজা কথা, থাকলে স্কোয়ার, যেহেতু KW মানে হচ্ছে H+ OH-, তো দুইটার গুণফল M² এরকম হবে, বাট M তো আর হবে না, তার মানে 9 হচ্ছে এইটা। ওকে, 9 হচ্ছে এইটা। আচ্ছা, এটা কেডি লিখে রাখি, বেটার। ওকে, সো চলো একটু আগে, বিশুদ্ধ পানিতে OH আর H+ এর মোলার ঘনমাত্রা অনুপাত কত? বিশুদ্ধ পানিতে H+ যত OH- তত, ইকুয়াল টু 10⁻⁷। তাহলে দুইটার মোলার ঘনমাত্রার অনুপাত বলছে, মানে H+ বাই OH-, দুটার ঘনমাত্রা অনুপাত একই হবে, স্বাভাবিক, কাটাকাটি যাবে, একই মান, তাহলে হবে 1। ওকে, 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল KW = 10⁻⁻14, তাহলে 10⁻⁻14 আয়নিক গুণফলের মান 10⁻⁻14। তারপর দেখো, এটা অনেকবার আসছে, বিশুদ্ধ পানিতে OH আয়নের ঘনমাত্রা কত? বারবার পড়াইতেছি। হ্যাঁ, OH আয়নের ঘনমাত্রা H+ আয়নের ঘনমাত্রা দুইটাই সমান বিশুদ্ধ পানিতে, 10⁻⁷ মোল পার লিটার, তাহলে 10⁻⁷ মোল পার লিটার। পানির PKW এর মান কোনটি? দেখো, KW যদি 10⁻⁻14 হয়, PKW = কি? -log of KW, তাহলে 14, তাহলে অ্যান্সার হচ্ছে 14। দেখো, এগ্রি করতে আসছিল। ঠিক আছে, কঠিন কিচ্ছু না, একবার যদি থিওরি বুঝে যাও, সলভ করলে দেখবো অনেক ইজি। তারপর দেখো, কে এর নিম্নোক্ত মানের উপর ভিত্তি করে এসিড গুলাকে সবল থেকে দুর্বলতার ক্রম অনুসারে সাজাও। সবল থেকে দুর্বলতার ক্রম অনুসারে সাজাও। আচ্ছা, মনে রাখবা, কে এ যত বেশি অম্লত্ব তত বেশি, মানে সবল তত বেশি। আচ্ছা, খেয়াল করো, এখন এটা হলো 10⁻⁻10 -4 -5 -4। আচ্ছা, তাহলে সবচেয়ে দুর্বল তো হাইড্রোজেন সায়ানাইড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওর চেয়ে শক্তিশালী হচ্ছে -5, যেটা HC2H3O2, এটা। তারপর খেয়াল করো, এটাও -4, এটাও -4, কোনটা বড়? 1.78, 4.6? 4.6টা বড়, তাহলে ওইটা ছোট, HCOH, দেন HNO2। এই সিরিয়ালটা কোথায় আছে দেখো তো, প্রথমটাই আছে, তাহলে অ্যান্সার এ। কে এ যত বাড়বে তত সবলতা বাড়বে, তাহলে সবল থেকে দুর্বলের ক্রমটা দেখানো হলো। আচ্ছা, তারপর দেখো, পিকে এর মান বৃদ্ধির সাথে সাথে অম্ল ধর্মের কেমন পরিবর্তন হয়? কে এ বাড়লে অম্লত্ব বাড়ে, কিন্তু পিকে এ কমে। আমরা দেখাইছিলাম যে পিকে = -log of K বা log 1/K, এভাবে। তাহলে কে বাড়লে পিকে কমে, তাহলে কে বাড়লে পিকে কমে, কিন্তু পিকে যদি বাড়ে তাহলে কে কমবে, মানে অম্লত্ব কমবে, মানে অম্লত্ব কমবে। আচ্ছা, ফুটন্ত অবস্থায় পানির পিএইচ কত? একটু আগে দেখাইছি যে টেম্পারেচার বাড়ানো মানে ফুটানো, টেম্পারেচার বাড়াইলে H+ বাড়ে, H+ বাড়ে মানে KW বাড়ে। KW যদি বাড়ে, খেয়াল করো, KW যদি বাড়ে তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে, বা H+ যদি বাড়ে তাহলে কি হয়? H+ এর সাথে আবার পিএইচ এর সম্পর্ক উল্টা, তাই না? কারণ পিএইচ = কি log of 1/H, এরকমও লেখা যায় আর কি, ওই যে এরকম সিমিলার ভাবে। তাহলে H যদি বাড়ে পিএইচ কমে, তাহলে নরমালি বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। তাহলে টেম্পারেচার যখন আমি বাড়াবো, পিএইচ তো তাহলে একটু কমবে, কমলে কি হবে? 7-এর কম হবে, তাহলে 7 অপেক্ষা সামান্য কম। ফুটন্ত অবস্থায় পানির পিএইচ 7 অপেক্ষা সামান্য কম।
আচ্ছা, পানির বিয়োজনের ক্ষেত্রে স্ববিয়োজন ধ্রুবক কেডি এবং আয়নিক গুণফল কেডব্লিউ এর রাশিমালা লেখো। দেখো ডিও তো একদম রিসেন্টলি আসছিল, খুব সিম্পল, 2H2O H3O প্লাস প্লাস OH মাইনাস, এভাবে লেখা যায়। হ্যাঁ, বা এটাকে যদি আরেকটু ভেঙে লিখতে চাও, ধরো তোমার মন ছিল যে ভাই একটু ভেঙে লিখবো, চলো লিখি H2O প্লাস H2O, এটা একটা H প্লাস ত্যাগ করবে আর একজন গ্রহণ করবে, তাহলে একটা কি হলো H2O, একটা H প্লাস গ্রহণ করার পর এটা হয়েছে, তাহলে ধরো এটা ধরলাম ক্ষার, প্লাস এটা OH মাইনাস কখন হবে, যখন H2O থেকে একটা H প্লাস বিয়োগ হবে, ধরলাম এটা অম্ল, তাহলে এই H3O প্লাসটাকে আবার একটা H প্লাস ত্যাগ করতে পারবে, তার মানে এটা একটা অম্ল, আর এই OH মাইনাস একটা H প্লাস গ্রহণ করতে পারে, তার মানে এটা একটা ক্ষার, তাহলে এই অম্লটা কি হয়েছে, একটা ক্ষার থেকে আসছে, তাহলে এটাকে বলবো অনুবন্ধী অম্ল। মানে যে এখান থেকে দেখা যায় এটা কিন্তু একটা ক্ষার, ক্ষার থেকে এটা আসছে, আর এটা কিন্তু একটা এসিড, এসিড থেকে এই ক্ষার আসছে, তার মানে এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার। সব ভাবে ব্যাখ্যা করা যায় ভাইয়া, কোনো সমস্যা নাই, দিলাম। তাহলে এটার যদি আমরা কেডি লিখি, স্ববিয়োজন ধ্রুবক, এই যে এটাই H3O প্লাস OH মাইনাস ডিভাইড বাই H2O স্কোয়ার, এভাবে লেখা যায়। কিন্তু কিন্তু আমরা কি জানি, মোটামুটি একটা ফিক্সড একটা ভ্যালু আছে যে পানির নির্দিষ্ট অবস্থা, হ্যাঁ, টি ফিক্স থাকলে, টি ফিক্স থাকলে স্পেসিফিক্যালি যদি বলি 25°C রুম টেম্পারেচার, যেটাই বলি না কেন, ওই ফিক্সড টেম্পারেচারে পানির যে ঘনত্ব আমরা লিখতে পারি পানির ক্ষেত্রে 1 গ্রাম পার মিলিলিটার। তাহলে পানির মোল কত হবে, N 1/18 মোল, মোল নাম্বার কি, ভর বাই আণবিক ভর। আবার আয়তন 1 ml আছে, এটা 1000 ml নিতে হবে, তাহলে পানির ঘনমাত্রা কত আসে, নির্দিষ্ট তাপমাত্রা একই বলতেছি, তাহলে মোল ভাগ আয়তন, তাহলে আসতেছে 1000/18, মানে অলমোস্ট 55.56 মোলার। দেখো পানির নির্দিষ্ট তাপমাত্রায় পানির ঘনমাত্রাও কিন্তু নির্দিষ্ট, হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় পানির ঘনমাত্রাও কিন্তু নির্দিষ্ট। আমি আরেকবার ক্রস চেক করতেছি অ্যান্সারটা ঠিক আছে কিনা, অ্যান্সার ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রায় পানির ঘনমাত্রা নির্দিষ্ট, তার মানে এটাও কিন্তু একটা ধ্রুবক মান, তাই না? আচ্ছা, এটা হলো কেডির রাশিমালা, এটা হলো, ও সরি, এটা হলো কেডির রাশিমালা, ঠিক আছে। এখন যদি আমাদের লিখতে হয় কেডব্লিউ, কেডব্লিউ কি, দেখো এই কেডি কে যদি আমি H2O কি বললাম, কেডি তো গুণফল, মানে একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে যদি আমি আরেকটা ধ্রুবক দিয়ে গুণ করি, কারণ টি ফিক্স থাকলে H2O এর ঘনমাত্রাও ফিক্সড, তাহলে দুইটা ধ্রুবকের গুণফল যদি আমি লিখতে যাই, এটা কিন্তু এইভাবে লেখা যায়। দেখো আবার এই যে দেখো এই H3O প্লাস, H3O প্লাস মানে এটা কি, আবার H প্লাস প্লাস H2, এটার মান তো ধ্রুবক, তাই না, এটার H2 এর মানটা কিন্তু ধ্রুবক, তো আলটিমেটলি H3O প্লাস কে আমরা H প্লাস লিখতে পারি, সো আলটিমেটলি এটাকে আমরা লিখতে পারি H প্লাস OH মাইনাস। দেখো দুইটা ধ্রুবকের গুণফল আর একটা ধ্রুবক, এটাকে বলা হয় কেডব্লিউ, বা এখানে শুধু যেহেতু পানির আয়ন গুলো আছে, পানির আয়নিক গুণফল, এটাকে কি বলা হয়, পানির আয়নিক গুণফল। সো বেসিক থিং হচ্ছে এইভাবে করে আমরা ডিনোট করতে পারি সুন্দর করে। তাহলে আমাদের কি বলছে, কেডব্লিউ রাশিমালা লেখো, স্ববিয়োজন ধ্রুবক লেখো, স্ববিয়োজন মানে পুরা পানি নিজে বিয়োজিত হয়ে যে ধ্রুবকটা তৈরি হয় সেটা লেখো। তাহলে দেখো সিম্পল, আমাদের কিন্তু জিনিসটা চলে আসলো। আশা করি সবাই বুঝতে পারছো। আর এরকম অনুবন্ধী অম্ল ক্ষারের জন্যই কে কেবি ইকুয়াল টু কেডব্লিউ, ঠিক আছে। দেখো ডিউর কোশ্চেন সলভড। আচ্ছা, তো চলো একটু সামনের দিকে আগাই। একটা মিনিট, 18, হ্যাঁ 18 নিচে চলে আসবে, 1000টা উপরে চলে যাবে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপর দেখো কেডব্লিউ এর উপর তাপমাত্রার প্রভাব কি একটু আগে পড়াইছি, যে আমি যত বেশি তাপমাত্রা বাড়াবো, সরি ফর দ্যাট, ওকে, যেটা বললাম আমি যত বেশি টেম্পারেচার বাড়াবো, যেহেতু এই যে দেখো এটি একটি তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া হতে আমি টেম্পারেচার যত বাড়াবো বিক্রিয়া তত সামনে যাবে, ওই যে লাশ হাতিলের নীতি অনুযায়ী সামনে যাওয়া মানে কি, তত বেশি H প্লাস উৎপন্ন হবে, তত বেশি OH মাইনাস উৎপন্ন হবে। আর কেডব্লিউ মানে কি, আমরা একটু আগে বললাম H প্লাস আর OH মাইনাস এর ঘনমাত্রা গুণফলের সমান, তাহলে এই দুইটার ঘনমাত্রা গুণফল বাড়া মানে কি, কেডব্লিউ বাড়তে থাকবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, শেষ। তাহলে কেডব্লিউ উপর তাপমাত্রার প্রভাব কি, বাড়তে থাকবে, হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, পিএইচ অতি দুর্বল হইলে আমরা কিভাবে হিসাব করব, অতি দুর্বল মানে কি, সাপোজ একটা এক্সাম্পল দেখাই, ধরো 0.
1 মোলার HCl এর পিএইচ কত? এখন তুমি যদি গতানুগতিক উপায়ে পিএইচটা বের করতে যাও তখন কি আসবে দেখো, এটার দশমিকের উপর কয়টা ঘর আছে? শর্টকাট তো আমরা শিখছি তাই না? 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস লাস্ট সংখ্যাটা লগ 1, লগ অনুমান 0, তাহলে পিএইচ 9। কিন্তু ভাই পিএইচ 9 তো 7 এর বেশি হয়ে গেল না? তার মানে এটা তো ক্ষারীয় হয়ে গেল, ক্ষারীয় হয়ে গেল। তার মানে এটা কি হয়েছে? ভুল হয়েছে। HCl তো একটা অ্যাসিড, এটা কি ক্ষার হইতে পারবে? হইতে পারবে না। তাহলে ঘটনাটা হয়েছে কি আসলে ভাই? বুঝাই ঠান্ডা মাথায়। এখানে যে ঘটনাটা হচ্ছে, আমরা কিন্তু আসলে শুধুমাত্র 100% পিওর অ্যাসিড বা 100% পিওর ক্ষারের পিএইচ বের করি না। আমরা কি করি, পানির মধ্যে অ্যাসিড বা পানির মধ্যে ক্ষার দিই। তার মানে এখানে কিন্তু অলরেডি HCl তো থাকবেই, পানিও থাকে। এখন বিশুদ্ধ পানি থাকে। এখন HCl কে ভাঙলে কি হয়? H প্লাস Cl মাইনাস। এটাকে ভাঙলে কি হয়? H প্লাস OH মাইনাস। তার মানে আলটিমেটলি আমরা পিএইচটা বের করি পাত্রর। তাহলে H প্লাস অফ পাত্র কি আসতেছে ভাইয়া? H প্লাস অফ অ্যাসিডটার প্লাস H প্লাস অফ পানিরটার। এর বিশুদ্ধ পানির H প্লাস এর ঘনমাত্রা কত? 10⁻⁷ এটা আমরা জানি। এখন বিষয় হচ্ছে অন্যান্য অ্যাসিডের ক্ষেত্রে কেন করলাম না? ভাইয়া খেয়াল করো, অন্যান্য অ্যাসিড আমার থাকে 0.01 মোলার, 0.1 মোলার এরকম থাকে। তো দেখো 0.1 এর সাথে যদি আমি 10⁻⁷ মানে কত? 10⁻⁷ মানে 1 2 3 4 5 6 7 নম্বর একটা 1, এটা যদি যোগ করি তাহলে কি আসে? 0.1 2 3 4 5 6 7। এই 1 থাকা না থাকা একই কথা। মানে কি, এটার তুলনায় এটার মান অত্যন্ত নগণ্য, এই জন্য আমরা এটা হিসাব করি না। হিসাব করলে অ্যান্সার একই আসতো। কিন্তু যখন অ্যাসিডের ঘনমাত্রা অনেক কম হবে, টু বি স্পেসিফিক, যখন H প্লাস, এটা অ্যাসিড হোক অথবা বেস হোক, ক্ষার হোক, যারই হোক, যার ঘনমাত্রা যখন 10⁻⁵ মোলারের কম হবে, এটা মাথায় রাখবা। অ্যাসিড হোক অথবা ক্ষার হোক, যার ঘনমাত্রা অনেক কম, 10⁻⁵ এর কম মানে কি? অনেক কম। এক্সাম্পল 10⁻⁶, 10⁻⁷, 10⁻⁸, ব্লা ব্লা ব্লা, এরকম যখন থাকবে তখন আমি তার সাথে দেখো 10⁻⁵ মানে কি? 0.1 2 3 4 5, হ্যাঁ এই ভ্যালু। আর 10⁻⁷ 1 2 3 4 1 2 3 4 ধরো, না দেখাইলে বুঝবা না। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এই ভ্যালুটা কিন্তু কাছাকাছি। এই দুইটা ভ্যালু কাছাকাছি, এই জন্য আমরা তখন এটাকে ইগনোর করতে পারবো না, তখন এটাকে যোগ করতে হবে। কারণ পাত্রের পেজ বের করে আমি আলাদা করে HCl এর পেজ বের করা সম্ভব না, এজন্য দুইটাকেই তখন যোগ করা লাগে। তো এই জন্যই এইসব ম্যাথের ক্ষেত্রে এখন দেখো পিএইচ তাহলে কত হবে? মাইনাস লগ অফ H প্লাস। এখন এই H প্লাসটা কি হবে? টোটাল H প্লাস। টোটাল H প্লাস মানে ওর H প্লাস, ওরটা কত? 0.1 2 3 4 5 6 7 8 9 প্লাস 7, 1 2 3 4 5 6 7, এই দুটো যোগ করতে হবে। এই দুটো যোগ করে যদি আমি এখন অ্যান্সারটা বের করতে যাই, তোমাদেরকে দেখাই কত আসে। -7 প্লাস 10⁻⁹। এই দেখো এখন আমার অ্যান্সার আসবে 6.996। 6.996 দেখো 7-এর কাছাকাছি। কেন 7-এর কাছাকাছি জানো? 7-এর কাছাকাছি এই কারণে, কারণ এটা তো অনেক দুর্বল, এই কারণে অনেক কম ঘনমাত্রা। মানে HCl দুর্বল না, ঘনমাত্রাটা অনেক কম, সেটা বুঝাইতেছি, অনেক কম ঘনমাত্রা। তো একদম পানির নিউট্রালের কাছাকাছি, বাট স্টিল 7-এর কম তো মানে কি অম্লীয়, তার মানে তার বৈশিষ্ট্য সে বজায় রাখছে, রাখছে। তার মানে আগের অ্যান্সারটা ভুল। তার মানে আমরা এখন থেকে কি শিখলাম? যখনই আমরা দেখব, সামারিটা লিখে দিই, যখনই আমরা দেখব যে কোনো অ্যাসিড বা বেজের ঘনমাত্রা ইজ লেস দেন 10⁻⁵ মোলার, তখন আমার H প্লাসের H প্লাস টোটালটা হিসাব হবে এভাবে, H প্লাস অফ অ্যাসিড বা বেস যেটা লিখবে সেটা প্লাস 10⁻⁷। এই 10⁻⁷টা কার জন্য আসছে? H প্লাস অফ পানি। পানির H প্লাস কত? 10⁻⁷। বিশুদ্ধ পানি, সবসময় বিশুদ্ধ পানি ব্যবহার করি আমরা, ডিস্টিল ওয়াটার। ঠিক আছে, এ হলো আমাদের অবস্থা। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটরের বিষয়, তো এটা জাস্ট দেখায় রাখলাম। ইন এনি কেস যদি কখনো দিয়ে দেয় বা জিজ্ঞেস করে কত যোগ করা লাগে, তখন যাতে তোমরা পারো। আচ্ছা, তো এই তো আমাদের এইটুক ছিল।
তো আমরা ওভারঅল পিএইচ রিলেটেড যত ধরনের সমস্যা আছে চেষ্টা করেছি সকল ধরনের সমস্যা যাতে সমাধান করতে পারি। তো ওভারঅল আমরা কিন্তু আজকে মোটামুটি বেশ কয়েকটা টপিক কভার করেছি, যেখানে কেডব্লিউ ছিল, কেবি ছিল। তার মানে আমরা কিন্তু বুঝলাম যে এই কে আর কেবি যে ইকুয়াল টু কেডব্লিউ হয়, এটা কোন ক্ষেত্রে অবশ্যই অনুবন্ধী ব্যাপারটা থাকতে হবে, মানে অনুবন্ধী অম্লক্ষারের জন্য এটা প্রযোজ্য। 14 কত হয় না হয়, তারপর টেম্পারেচার বাড়ালে যে কেডব্লিউ বাড়ে, এই জিনিসটা তখন কি হয়, পিএইচটা কমে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। ঠিক আছে, তো আশা করি পিএইচ রিলেটেড, মানে পিএইচ এর তিনটা টাইপের ম্যাথ আছে। একটা হলো অনেক তীব্র, যেটা ফার্স্ট লেকচার 4 এ করাইছিলাম। তারপর দুর্বল, মানে আলফার ভ্যালু শূন্যের কাছাকাছি, তখন হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা করাইছিলাম। আর অতি দুর্বল তখন হইলে কি 10⁻⁷ যোগ হয়। তিনটেই দেখাইলাম আলাদা আলাদা ভাবে, এবং অনুবন্ধী অম্লক্ষার, এসিড বেস থিওরি সবকিছুই দেখানোর চেষ্টা করলাম, যাতে তোমাদের যে কোনো কোশ্চেনে যাতে মিস না হয়। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। ইনশাল্লাহ আমরা সামনের লেকচারে বাফার যৌবনের বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।